সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। শুভেচ্ছা জানাচ্ছি টিভি1 স্টুডিও থেকে এবং স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন নিউজরুম অনুষ্ঠান থেকে। আমরা জানেন এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা, পর্যালোচনা এবং বিশ্লেষণ করে থাকি। অনুষ্ঠানে যোগ দেন দুজন অতিথি, তেমনি আমাদের সাথে দুজন অতিথি আছেন, তাদেরকে পরিচয় করিয়ে দেব। তার আগে জানিয়ে রাখতে চাই এই অনুষ্ঠানটি আপনারা টিভি1 781 স্কাই নাম্বারে দেখছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং ইউটিউবেও এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারবেন এবং কিছুক্ষণের মধ্যেই টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার দেখতে পারবেন। এই নাম্বারে কল করে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আশা করছি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠবে। দর্শক, চলুন পরিচয় করে দেই অতিথিদের সাথে। আজকে স্টুডিওতে দুজন অতিথি আছেন এবং ভার্চুয়ালি আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন। স্টুডিওতে আছেন বিশিষ্ট আইনজীবী, সংবাদ বিশ্লেষক, লেখক ব্যারিস্টার নাজির আহমদ। ব্যারিস্টার নাজির আহমদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে আপনাকে অশেষ ধন্যবাদ ডাকার জন্য। এবং বিশিষ্ট আইনজীবী এবং সাপ্তাহিক বাংলাপুর সম্পাদক জনাব তারেক চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিশিষ্ট আইনজীবী শামীমা বেগমের পরিবারের লয়ার, সলিসিটার তাসনিম আকনজি। তাসনিম আকনজি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। ওয়েলকাম টু আওয়ার লাইভ টক শো আকনজি। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান 1 ঘন্টার একটি অনুষ্ঠান। এখানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা এই অনুষ্ঠানে আলোচনার বিষয়বস্তু রেখেছি আইএস বধূ শামীমাকে নিয়ে। আমরা জানি যে শামীমার কোর্ট কেসে, অ্যাপিল কেসে শামীমা হেরে গেছেন, তার যুক্তরাজ্যে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। এই জন্যই আজকে শামীমার আইনজীবী তাসনিম আকনজিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তার কাছ থেকে জানতে চাইব যে শামীমার সর্বশেষ অবস্থা কী। এরপরে আমরা দ্বিতীয়ার্ধে হাফ বিরতির পরে আমরা আরও দুটি নিউজে কথা বলবো। একটা হচ্ছে বাংলাদেশের পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে জটিলতা। রাজুকের অনুমতি ছাড়া দূতাবাস প্রবাসীদের অ্যাটর্নি দিতে পারবে না। মেনলি প্রবাসীরা অনেক সময় বাংলাদেশের জায়গা জমি বিক্রয়ের জন্য বা ক্রয়ের জন্য তারা অ্যাটর্নি বা আমোক্তা নিযুক্ত করে থাকেন। এই আমোক্তা নিয়োগের ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হচ্ছে, বিশেষ করে ঢাকার রাজুকের অধীনে কোনো জায়গা জমি বিক্রয় করতে হইলে সেই অ্যাটর্নির জন্য আগে রাজুকের অনুমতি নিতে হবে। বাংলাদেশ হাইকমিশন অনুমতি ছাড়া দিতে পারবে না। এই নিউজটি নিয়ে কথা বলবো এবং সময় পেলে আমরা আরও পার্লামেন্টে পাশের অপেক্ষায় নতুন আইন, অবৈধ পথে ঢুকলেই ব্রিটেনে ঠাঁই হবে না। আরও দুটো নিউজ নিয়ে আমরা কথা বলবো। আমরা প্রথমেই শুরু করি শামীমা ইস্যু দিয়ে। আমি শুরু করতে চাই প্রথমে সলিসিটার তাসনিম আকনজিকে দিয়ে। তাসনিম, I think you are listening to me clearly. The question is to you, what is the current situation of Shamima? Which town and under whose supervision Shamima living in Syria now? And how does she maintain actually? Can you tell us a little bit briefly? Sure. So she is currently located in northern part of Iraq, which is near Erbil. She's on the Syrian side of the border, but closest to the Iraq side, not the Turkish side. She's in a refugee camp called Al-Roj refugee camp. She was moved there 2 years ago now from Al-Hol because of the threat to her life. As your viewers may know, she's been appealing her stripping of citizenship since 2019, and that has gone through a process with the Syrian courts and partly through the Court of Appeal and also the Supreme Court, whereby she's attempting to overturn the decision of Sajid Javed, who stripped her of her British citizenship. So, after losing the appeal, I think I heard that, I think you said, or I have seen on the media, that still you are, Shamima's lawyer are hopeful that they will fight. So what is the option you have in your hand to still continue the legal fight? So the SIAC courts are a particular sort of special immigration appeal tribunal. They have formed a decision based upon the evidence in front of them that the decision or the power that the Home Secretary had could not be displaced in terms of his decision to strip based upon the idea that she was trafficked as a human being.
Now, that is a decision that the lawyers for Shamima are going to challenge because they believe that the SIAC courts have not given it the proper weighting, and therefore are going to the Court of Appeal to try and challenge that outcome. Okay, so you have the option to do appeal again. Thank you so much. Let me speak with Mr. Nazir Ahmed. Can you tell us about, everything about the Shamima? So Mr. Akon is saying that like উনি যেটা বলছেন যে ওনারা অ্যাপিলে হেরে গেলেও তিনি যেটা বললেন যে সেটা অ্যাপিল করবেন, জিনিসটা একটু এক্সপ্লেইন যদি করেন যে ফার্দার কোড আর কি আছে এখানে। Akunzi will be able to tell some Shamima's circumstances very well. What I understand, SIAC is a special tribunal, normal immigration tribunal না। This is a very special tribunal এবং এখান থেকে বাংলায় বলেন আমার মনে হয় কোর্ট অফ অ্যাপিলে যাবে এবং কোর্ট অফ অ্যাপিলেও যদি হেরে যান ফর এক্সাম্পল, তাহলে উইথ লিভ সুপ্রিম কোর্টে যেতে পারেন। সুতরাং ইট উইল বি ডিসাইডেড বাই দ্য হাইয়েস্ট কোর্ট অফ দ্য ল্যান্ড। এখন একটা জিনিস আমি ক্লিয়ার হতে চাই, কোর্ট অফ অ্যাপিলের পরে এখন ওনাদের সম্মুখে আর কয়েকটা অপশন আছে। অ্যাপিল, কোর্ট অফ অ্যাপিলের পর সুপ্রিম কোর্ট হচ্ছে লাস্ট স্টেজ উইথ লিভ। আইদার কোর্ট অফ অ্যাপিল লিভ দেবে, অথবা কোর্ট অফ অ্যাপিল যদি লিভ রিফিউজ করে ফর এক্সাম্পল, তখন সুপ্রিম কোর্টে চাইতে পারেন তারা লিভ। আবার ওনারা যদি উইন করেন, গভর্নমেন্ট হয়তো লিভ চাইবে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য। ইদার পার্টি ক্যান গো টু সুপ্রিম কোর্ট ফ্রম কোর্ট অফ অ্যাপিল। দেয়ার ইজ অপশনস, অপশন আছে। এখন এখনো দুইটা টিয়ার আছে আর কি। আমার কথা হচ্ছে আমি আসি একজন কলার নিয়ে নেই, উনি একজন কলার আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, কলার ড্রপ হয়ে গেছেন। উনি যদি আবার ফিরে আসেন তাহলে কথা বলবো। বেশি নাজির আপনি বলছেন শামিমা বেগমের ব্যাপারে আমি দুই তিনটা কথা বলবো। প্রথম হচ্ছে দেখেন, হোম সেক্রেটারি যখন তার সিটিজেনশিপটা স্ট্রাইপ অফ করেছেন, তখন কিন্তু শামিমা বেগম স্টেটলেস হয়ে গেছেন স্পষ্টভাবে। বাংলাদেশ গভর্নমেন্ট ক্লারিফাই করেছে শামিমা বেগম বাংলাদেশের নাগরিক নয় এবং ভবিষ্যতে অ্যাপ্লাই করলেও দেওয়া হবে না। তার মানে কি স্টেটলেস। আর স্টেটলেস হিসাবে কোনো মতেই হোম সেক্রেটারি কারো নাগরিকত্ব বাতিল করতে পারেন না। এরপরে অনেকে বলছেন বা গভর্নমেন্ট যুক্তি দেখাচ্ছে যে উনি অটোমেটিক্যালি বাংলাদেশি নাগরিক হবে যেহেতু ওনার বাপ ছিলেন। কিন্তু আমার যুক্তি হচ্ছে অনেক ব্রিটিশ নাগরিক তার ছেলে মেয়ে বাংলাদেশে আছেন, তাদের বাপ মা অথবা দাদা দাদি বাংলাদেশে ব্রিটিশ নাগরিক ছিলেন, তাদের ছেলে মেয়ে কি অটোমেটিক্যালি ব্রিটিশ ক্লেম করতে পারবে? এখন যদি বলে যে আমার বাপ তো ব্রিটিশ ছিলেন, সুতরাং আমার বাংলাদেশে জন্ম হয়েছে, আমি অটোমেটিক্যালি ব্রিটিশ হয়ে আগামী ইলেকশনে ভোট দেবো, বাংলাদেশ থেকে পারবেন? অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে পাওয়ার পর তখন উনি ব্রিটিশ নাগরিক হিসাবে পরিগণিত হবে। ঠিক অনুরূপভাবে বাংলাদেশের নাগরিকত্ব আইনের যে আইন দ্বারা নাগরিকত্ব নির্ধারণ হয় 1951 অ্যাক্ট, সেটা এইটার 11 এবং 12 যদি দ্বারা দেখেন, এখানে স্পষ্ট করে বলা আছে যে অ্যাপ্লিক্যান্ট মাস্ট অ্যাপ্লাই টু গেট ইট। অ্যাপ্লিকেশন না করলে আপনাকে দেওয়ার প্রশ্নই আসে না। সুতরাং সব উপাত্তর ভিত্তিতে আমি মনে করি, ইট ইজ মাই ভিউ, শামিমা বেগম বাংলাদেশি নাগরিক ছিল না। আর এমত অবস্থায় কোনো মতেই তার নাগরিকত্ব বাতিল করতে পারেন না হোম সেক্রেটারি। থ্যাংক ইউ। মিস্টার তারেক চৌধুরী, উইল ইউ অ্যাড সামথিং? I wanted to ask Mr. Akunji the same point, that why it was not possible for Shamima to establish that she could not attain or achieve Bangladeshi citizenship. Why this point was not accepted by the court? Just wanted to know out of curiosity. Mr. Akonji, can you hear us? Yeah, sure. These matters were considered early on. It was a very straightforward and obvious route to go to, in that the decision of Sajid Javid by de facto, in fact, left Shamima Begum stateless. The foreign minister of Bangladesh, the day after the decision to by Sajid Javid to strip her, quite openly declared that in his view, according to the Bangladeshi law, he had done his checks and Shamima Begum's family nor herself had ever applied for Bangladeshi citizenship or even a sort of ID card at all. She'd never been to Bangladesh herself. So his reading of the law meant that in the state of Bangladesh, its position was Shamima Begum was not a citizen and could not apply for citizenship. Now, the problem is in the SIAC courts, this sort of argument has been deployed many times actually in the past.
And the court has always stated that it's not interested, it doesn't turn its mind to the issue of de facto statelessness. It's only concerned with de jure statelessness, which means it only cares about whether or not somebody in law was stateless at the point where the Home Secretary made the decision to strip. And from the evidence that the court was given, the court stated that at the moment where the Home Secretary stripped her citizenship, she was able to avail herself of Bangladeshi citizenship, i.e. that Bangladesh had only after the citizenship stripping had taken place made the declaration. So on that basis, in law, she was she had the possibility of being a Bangladeshi citizen at the point where she was stripped. And so this is one of the issues that's always been a problem in the SIAC courts, in that the legal definition doesn't always match up with the on-the-ground reality. On-the-ground reality is that Shamima Begum was stateless. The fact is she could not get to Bangladesh. The fact is there was no mechanism in a refugee camp in Syria, which is a country that's a failed state. It doesn't have a Bangladeshi high commission or an embassy there. How could she possibly have availed herself of Bangladeshi citizenship at any moment in time while she was there? But the courts are less interested in reality and more interested in legal fictions on this footing, unfortunately. Thank you. I understand the second part. I wanted to ask about why she did not apply and see that whether her citizenship was accepted or not. But as you said, that How she will apply, because there is no high commission or that's embassy. why I'm not going that way. One more question about the age at the time of her departure from UK to Syria. It was 15. She was underage, 15 years old. Some part of the judgment I saw that courts recognized that she was underage. She was trafficked. Underage and trafficked, and a Canadian agent assisted her in some points. So why it was not accepted that many cases in general, we know that when someone is underage, committed a crime, so many benefits received by the perpetrator, even when she or he is underage. Why it was not available for Shamima's case? And also, just I want to add with Mr. Tariq Choudhury, that do you think there was any shortfall in representation by your firm or you? Well, I'm Shamima Begum's family's lawyer. Her solicitor is Gareth Pearce. In terms of the representation she got at this hearing on the people trafficking issue, way back in 2019, all of the legal issues that were pertinent to Shamima Begum when she was our client was communicated to the Home Secretary in a letter. That letter is a 33-page letter, which was also published in full in the Times, and you can have a look at it now. All of those arguments were deployed then, and her legal team also followed that roadmap to a T. So I don't believe that she was had any deficiency in representation through any fault of the solicitors or the barristers involved with her. The problem comes from an earlier decision by the SIAC court and then ultimately the Supreme Court, where her lawyers argued that she cannot possibly be given a fair trial when she's been accused of various things that are unknown. Some of these matters are in secret, and she is not in the country to give proper instructions to her solicitors and barristers. And the argument was deployed that she should be brought to the UK so that she can face the court and give her evidence directly without fear of that evidence being tainted by the fact that she's being listened to by security services in or indeed by the SDF, who are the Kurdish forces that control her current situation. And unfortunately, that matter was litigated all the way to the Supreme Court. And the Supreme Court came up with the judgment that the right to a fair trial is secondary to issues of national security. So they declined her request or application to come to the UK to give evidence to assist the court on the basis that they were going to follow the Home Secretary's view that she was a threat to national security. So any deficiencies
in terms of her ability to communicate to the court were created by the decision of the court itself, really, by denying her her right to engage with the court directly. Thank you, Mr. Akhunji. I think we have a caller on the line. Let me speak with him. Hello, assalamu alaikum. Hello? Hello, assalamu alaikum. Hello, Assalamualaikum. Hi there. I just want to briefly say, this news is going on around the world, yeah? Even if the legal representative, she gets full representative, yeah, and she comes over to the UK, do you think it's safe for her on our streets? And number two is she was 15 years old. She was with her two friends. She took her own decision to go away from this country, yeah, abuse the law and go away from this country, yeah. And as she went away with her two of her other friends, yeah, think about the other Muslims, other people around the world, yeah. For example, my mom and brothers and sisters, their dress codes, yeah, were inflecting my religion, my community. After they left, they called me post boxes, bags over our head, bombers. আমরা গোষ্ঠীতে তারা এফেক্টর, আমরা কিন্তু এফেক্টর প্লাস তাই আস্তে দুনিয়ার উল্টা পাল্টা করছে, তাই দেশে শান্তি মিলত না, এখন তাই শান্তি মিলে না, তাই বাচ্চা নহল মরছে না, দেশে আইয়া তাই রাস্তার মাঝে পিস পাইব, পিস দিব, রেসপেকটেশন দিব নিমন। কলার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। অ্যাকচুয়ালি আপনি আপনার মতামত আপনি দিয়েছেন। ওকে, ডু ইউ ওয়ান্ট টু স্পিক উইথ, বিকজ আমরা হ্যাঁ হাফ অ্যান আওয়ারের টাইম এটা আছে। ওকে, আমাদের জাস্ট আই থিঙ্ক লাস্ট কোয়েশ্চন টু তাসনিম অ্যাকচুয়ালি is, as is Shamima is not citizen of any country, so currently she is living in Syria. What is the basis? She is not citizen of Syria even, so what is the basis she is living in Syria? Well, it's on the basis that she can't be deported anywhere because no country will take her. So that's the de facto reality of her situation, that she's in a detention camp in Syria, or refugee, but she doesn't have the freedom to leave. I'm sure she would want to, and therefore she's detained, and that is where she's held. And in terms of her citizenship, she's now stateless. She cannot avail herself of Bangladeshi citizenship. She cannot avail herself until this appeal process is over and the decision, let's say, were in her favour. She can't avail herself. So at the moment, she is without citizenship, which actually the law, as it stands, is meant to not allow for a situation where a human being is without a state. Thank you so much, Mr. Tasneem, for joining us. Thanks for your time. If you want, you can leave now. Thank you. আমাদের 4 মিনিট সময় আছে, 3-4 মিনিট সময় আছে এই পর্বের। তারেক ভাই, আপনি যদি শামিমার ইস্যুতে একজন কলার আপনি শুনছেন, হয়তো উনি মনে হচ্ছে উনি একটু অ্যাংরি, মানে শামিমা কেন এই দেশে ফিরে আসবে। শামিমা তো তখন একটু টিনজার ছিল, শুধু শামিমা যায় নাই, আর অনেক ওভারঅল যেটা হয় যে আমাদেরও সকলকে সতর্ক থাকতে হবে, গার্ডিয়ান যারা রয়েছি, যে কেউ যেন ধর্মের নামে এক্সট্রিম কোনো রাস্তায় না যায়, মিসগাইডেড না হয়। সুতরাং এটা আমাদের দেখা উচিত। হ্যাঁ, কেউ গেলে এটা আমাদের সকলের জন্যই এটা সুনামের উপরে আঘাত আনে। সুতরাং কেউ যদি এক্সট্রিমিস্ট ওয়েতে না যায়, সেটা আমরা আমাদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখবো, অ্যাডাল্ট যারা তাদের প্রতি খেয়াল রাখবো। সুতরাং আমরা গার্জিয়ানদের সতর্ক হলে তো শামিমা হয়তো যেত না। হ্যাঁ, সুতরাং উনি যেটা বলছেন কনসার্ন থেকে বলছেন, সুতরাং আমিও বলবো, আশা করি আপনিও দ্বিমত হবেন না। আমরা যারা গার্জিয়ানরা তো সেটা জানতেনই না, কারণ যখন পুলিশ, আমরা সবাই সতর্ক থাকবো। আর কেন তো বড় দাগে একটা পুলিশের যে গাফিলতি, স্কুল কর্তৃপক্ষের যে গাফিলতি, সেটা তো ওই সময় মিডিয়ায় মোটে দাগে ফুটে উঠেছে যে পুলিশ ইনভেস্টিগেশন করে যখন তাদের মধ্যে এক্সট্রিমিজমের গন্ধ পেল, তখন যে চিঠিটা ইস্যু করলো, সেই চিঠিটা দিল তাদের কাছে, এবং তারা সেই চিঠিটা নিয়ে তাদের গার্জিয়ানের কাছে দেয়নি। সেই চিঠি তো দেওয়ার কথা ছিল গার্জিয়ানের কাছে সরাসরি। সেখানে তো ওই সময়ের যে মেট পুলিশ প্রধান, তিনি দুঃখ প্রকাশ করেছেন যে পুলিশ সেটি ভালোভাবে হ্যান্ডেল করতে পারেনি। সুতরাং এই মেয়েটি কিংবা যারা ওই সময় চরমপন্থা অবলম্বন করছিল বা চরমপন্থায় পৌঁছছিল, তাদেরকে তো এই দেশের ব্রিটিশ গভর্নমেন্ট বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের চরমপন্থা থেকে তাদেরকে ফিরিয়ে আনতে পারেনি। এটা শুধু সকলের গার্ডিয়ান রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, সকলেরই একটা দায়িত্ব রয়েছে। এবং এখন যেটা মনে হয় যে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে আর কি। এর সতর্কতার তো কোনো মানে বিকল্প নাই।
ব্রেক নিয়ে নিব, যদি ব্রেকের আগে আপনি 30 সেকেন্ড। না, কথা হচ্ছে যে তিনটা অ্যাক্টরসের দায় দায়িত্ব কোনো মতেই আপনি ফেলে দিতে পারবেন না। স্কুল কর্তৃপক্ষ, পুলিশ, বিশেষ করে বর্ডার এজেন্সির স্টাফরা 15 বছরের একটা মেয়ে পুরো অ্যাডাল্ট ছাড়া, নিকট আত্মীয় ছাড়া কীভাবে বের যায়? সুতরাং এই তিনটা অ্যাক্টরসদের দায় দায়িত্ব বা তাদেরকে অ্যাকাউন্টেবিলিটিতে নিয়ে আসা হয় নাই। আমি জাস্ট একটা জিনিস এড করবো যে সিয়াকটা নর্মাল ট্রাইব্যুনালের মতো না। এখানে কিন্তু ক্যামেরা ট্রায়াল হয়, সাধারণ পাবলিক যেতে পারবে না। সেন্সিটিভ কিছু এভিডেন্সে ইভেন অ্যাপ্লিকেন্টের লয়ারও প্রেজেন্স থাকতে পারবে না, মানে এত হাই সিকিউরিটি টাইপের আর কি। তো আমার কথা হচ্ছে যে শামীমা বেগম মাস্ট বি অ্যালাউড টু কাম টু দ্য ইউকে। যদি অপরাধ করে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, প্রয়োজন হলে তাকে পাবলিক থেকে আইসোলেটেড করে মানে তাকে বেলমাস stateless করা যায় না। বেলমাস অথবা হাই সিকিউরিটি ভিতরে রাখা হোক, পাবলিকের সাথে মিশার দরকার নেই, 5-10 বছর দেখা হোক। কিন্তু এইভাবে কোনো মতেই স্টেটলেস করা অথবা সিরিয়াসনেস টাইপ অফ করা কোনো মতেই মানিয়ে নিতে পারি না। এবং আমরা যদি সিরিয়াসনেস টাইপ অফ করার লটা দেখেন স্ট্যাটিস্টিক্যালি, এ পর্যন্ত কয়জন মুসলিম কয়জন নন মুসলিমের সিটিজেনশিপ টাইপ অফ করা হয়েছে, আপনি তখন বুঝতে পারবেন যে কোন দিকে লটা অ্যাপ্লাই করা হচ্ছে। সুতরাং এটা কিন্তু ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার জেনারেশন, আওয়ার ফিউচার জেনারেশন। সুতরাং সে যদি অপরাধ করে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, কিন্তু মাস্ট নট বি এক্সক্লুডেড কোনো মতে করা যাবে না। ওকে, থ্যাংক ইউ ব্যারিস্টার নাজির আহমদ। এবং তার যদি আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে আমরা অন্যান্য বিষয়ে কথা বলব। প্রিয় দর্শক, কথা বলছিলাম শামীমার কেস নিয়ে। শামীমা অ্যাপিল লুজ করার পর তার ভবিষ্যৎ কি, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তার আইনজীবী সলিসিটর তাসনিম আখুনজি। তিনি বলেছেন সিয়াক কোর্টে এখন আপিল করা হবে। দেখা যাক শামীমার ভাগ্যে কি আছে। আমাদের আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ বলেছিলেন যে কোনোভাবেই তার নাগরিকত্ব হরণ করার অধিকার নেই, তাকে ফিরিয়ে এনে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, কিংবা তাকে নাগরিকত্ব দেওয়া হোক এই দেশের। দেখা যাক স্বামীবার ভাগ্যে কি আছে। আমরা যাচ্ছি একটা বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে। আমাদের ছেড়ে যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন।
দর্শক আসসালামু আলাইকুম। বিরতির পর ফিরে এলাম টিভি ওয়ানের নিউজরুম অনুষ্ঠানতে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে নিউজরুমে অতিথি হিসেবে আছেন ব্যারিস্টার নাজির আহমদ এবং ব্যারিস্টার ও সাংবাদিক তারেক চৌধুরী। বিরতির পূর্বে আমরা কথা বলছিলাম শামীমা ইস্যু নিয়ে। আইএস প্রদু শামীমার অ্যাপিল কোর্টে হেরে যাওয়ার পর তার বর্তমান অবস্থা কি, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ব্যারিস্টার সলিসিটর তাসনিম আকনজি, যিনি শুরু থেকেই শামীমার পারিবারিক আইনজীবী হিসেবে রিপ্রেজেন্ট করছেন। আমরা এখন বাংলাদেশের একটা নিউজ নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে ফের জটিলতা। রাজুকের অনুমতি ছাড়া দূতাবাস প্রবাসীদের অ্যাটর্নি দিতে পারবে না। মূলত বাংলাদেশে কোনো জায়গা জমি বিক্রির ক্ষেত্রে আমরা যখন আমমুক্তার নিযুক্ত করি বাংলাদেশে, আপনার কোনো আত্মীয় স্বজনকে আপনি মনোনীত করলেন যে তিনি আপনার পক্ষে জায়গা জমি বিক্রয় সংক্রান্ত ব্যাপারটি তিনি সারবেন, এবং আগে যেটা করা হতো যে হাই কমিশন থেকে একটি পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া যেত, আপনি নিযুক্ত করতে পারতেন, কিন্তু এটা অনেক জটিলতা সৃষ্টি হয়েছে। বর্তমানে যেটা হয়েছে, বিশেষ করে ঢাকায় রাজুকের কোনো ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনি যদি অ্যাটর্নি করতে চান, কাউকে নিযুক্ত করতে চান বাংলাদেশ হাই কমিশনে, তাহলে আপনি পারবেন না। আপনাকে আগে রাজুক থেকে পারমিশন নিতে হবে। প্রথমে আপনি বাংলাদেশে যাবেন, এরপর আপনি অনুমতি নিয়ে আসবেন, এরপরে হাই কমিশনে আপনি অ্যাটর্নির জন্য পাওয়ার অফ অ্যাটর্নির জন্য অ্যাপ্লিকেশন করবেন। এরপরে হাই কমিশন যদি আপনাকে অ্যাটর্নি দেয়, তাহলে আপনি বাংলাদেশে কাউকে নিযুক্ত করবেন জায়গা জমি বিক্রয়ের জন্য। এই নতুন জটিলতা আগেও ছিল, বাট 1 মার্চ থেকে তারা এই নতুন আইনটি করেছেন। আমি প্রথমে আসি ব্যারিস্টার নাজির আহমদের কাছে। তিনি রিসেন্টলি বাংলাদেশেও গেছেন, তার জায়গা জমি সংক্রান্ত ব্যাপারে অভিজ্ঞতা আছে। রাজুকেও তিনি গিয়েছেন আমি জানি। তিনি আমাদেরকে বলবেন এটি কেন করা হলো এবং আগে কিরকম আইন ছিল এবং কি অসুবিধা হতে পারে। রাজুকেরটা আসার আগে আমি আরেকটু বলে ফেলি যে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে সাংঘাতিক পাওয়ার অফ জটিলতা। অ্যাটর্নিটা আপনি একটু ব্যাখ্যা করেন। পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে যে, মনে করেন ইউকেতে যে কোনো ব্রিটিশ বাংলাদেশি তার দেশের যদি কোনো সম্পত্তি বিক্রি করার জন্য, দেখাশোনার জন্য অথবা কোনো মামলা পরিচালনার জন্য কাউকে দায়িত্ব দেবে, এই দায়িত্ব দেওয়া মানে একজনকে দায়িত্ব দেওয়া, এটাই পাওয়ার অফ অ্যাটর্নি। মানে অ্যাটর্নিকে পাওয়ার দেবে তার পক্ষে, এজ ইফ বাংলাদেশে যাকে দিবে তিনি তার অনুপস্থিতিতে উনি করছেন এভাবে সম্পাদন করবে নাকি। দীর্ঘদিন ধরে হয়ে আসছিল, কিন্তু ইদানিং এত সমস্যা হচ্ছে বাংলাদেশ হাই কমিশনে লন্ডনে যে ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট ছাড়া পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়াই যাচ্ছে না। এখন এতে গিয়ে লক্ষ লক্ষ প্রবাসীরা কিন্তু বিপাকে পড়ে গেছেন। এটা নিয়ে কমিউনিটিতে খুব বেশি সোচ্চার কোনটাও আমরা দেখতে পাচ্ছি না। যারা ভুক্তভোগী তারা জানেন যে কত কষ্ট। আপনি বাংলাদেশ, আমি এখানে একটা শেয়ার করতে চাই যে আগে শেষ করে নেই, শেষ করে আচ্ছা, নিলে ওকে, ঠিক আছে। এখন ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট বানাইতেও তো অনেক সময় চলে যায়। আপনি বাংলাদেশি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলেন, ওখানে কয়েক মাস, 5-6 মাস, ব্রিটিশ 8 মাস পাসপোর্টের যে নো ভিসা ওইটা দিলে হচ্ছে না, হচ্ছে এটা না। তো মাঝে শুনলাম যে আবার আমাদের হাই কমিশনার এটা নিউজ দিলেন যে এইটা দিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি করা যাবে। তাহলে আপনি বলতেছেন না, সেটা হচ্ছে না তো। আমি তো ইদানিং বলতেছি অনেকে পারতেছেন না, মানে ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট লাগে, এনআইডি কার্ড অথবা ব্রিটিশ বাংলাদেশি পাসপোর্ট লাগবে। জি। এখানে হচ্ছে জটিলতা। এইটাকে মানে হাই কমিশনারকে এটা অ্যাকাউন্টেবিলিটির আওতায় নিয়ে আসা যাচ্ছে না। অথচ কমিউনিটিতে বিভিন্ন প্রোগ্রাম উনি যাচ্ছেন এবং বাহবা পাচ্ছেন, কিন্তু কমিউনিটির যে কত সমস্যা হচ্ছে, জি। একটা লোক তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারতেছে না। যদি বুঝতাম যে বাংলাদেশি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলেও 2 সপ্তাহ 4 সপ্তাহের ভিতরে পেয়ে যাচ্ছে, এমনও তো না। ক্ষেত্র বিশেষ 6-8 মাস পর্যন্ত লেগে যাচ্ছে। ওখানে রীতিমতো আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা বাড়িতে গিয়ে ওখানে দৌড়া দিচ্ছে, ওখান থেকে লন্ডনে ফোন করে পোষা যাচ্ছে, এমনও কোনো রিপোর্ট আসতেছে। সুতরাং প্রবাসীদের দুর্গতির শেষ কোথায়? এটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদনের ক্ষেত্রে হাই কমিশনের জটিলতা। এখন যেটা বললেন রাজুকে নর্মালি নিয়ম ছিল যে বিক্রি করার জন্য, হেবা দেওয়ার জন্য রাজুকের প্রথমে পারমিশন লাগে, কিন্তু ইদানিং অ্যাড করছে 1 মার্চ থেকে যে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হলেও সেখানে পারমিশন লাগবে। এখন পারমিশন লাগবে কথাটা তো অনেকটা শুনতে সহজ, কিন্তু আপনি ঢাকাতে রাজুকে যান, যে পারমিশনটা নিয়ে আসেন, একবার আপনি অভিজ্ঞতা সঞ্চয় করলে বুঝতে পারবেন যে রাজুক কাহাকে বলে। মানে একজন তো বাংলাদেশে যেতে পারছে না, তার অসুবিধা একজনকে নিযুক্ত করবে, এই জন্য তো সে তার পাওয়ার অফ অ্যাটর্নি দরকার। তো বাংলাদেশে রাজুকে যদি অনুমতি নেওয়ার জন্য যায়, মানে তার পাওয়ার অফ অ্যাটর্নি দরকার নেই। এখন একটা হচ্ছে যাওয়ার তো প্রশ্ন হচ্ছে পরে, আপনি যাওয়ার পরে যে আমলাতান্ত্রিক জটিলতা, একবারে পিয়ন থেকে শুরু করে পিয়ন, এডি, ডিডি, এরপরে ডাইরেক্টর, মেম্বার স্টেট চেয়ারম্যান, এই প্রত্যেকটা দাবে যেতে হবে এবং আবার উপর থেকে নিচে এসে এরপরে অর্ডার হবে। তো
ওইটা করতে গেলে ক্ষেত্র বিশেষ কয়েক মাস নিয়ে টান দেয়, আর এখানে স্পিড মানি ঘুষ তো আসেই, এবং সাধারণত পাবলিক গিয়ে সেখানে গিয়ে কাজ সম্পাদন করে আসা মানে অত্যন্ত কঠিন। বেশির তারেক চৌধুরী, আপনার বাংলাদেশে কোনো কাজ করা মানে এই সহজ জিনিসটাকে কঠিন করে দেওয়া, হ্যাঁ, এটা মানে মানে ভয় ঢুকে দেওয়া। এই যে পাওয়ার অফ অ্যাটর্নি যেটা যাচ্ছে, ওই নাজির ভাইয়ের মতো বলতে হয় যে এই যে প্রথমে পাওয়ার অফ আপনি অ্যাটর্নি কি কখনো মানে সাফার করছেন নিয়ে? আমি তো সাফার করতেছি এই সেন্সে বলতেছি, আমার নিজেই যদি পাওয়ার অফ অ্যাটর্নি দেই সেক্ষেত্রে তো বাংলাদেশের ভ্যালিড পাসপোর্ট এখানে বলতে দ্বিধা নাই, আমার ভ্যালিড পাসপোর্ট এই মুহূর্তে নাই, সুতরাং আমাকে ভ্যালিড পাসপোর্ট করতে হবে, তারপরে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে। সুতরাং সেক্ষেত্রে অ্যাটর্নি দিতে পারতেছেন না আপনার অফিস থেকে, কারণ আপনার পাসপোর্ট না, এটা আমার ব্যক্তিগত যেটা বলছি। আর এছাড়া মানে ক্লায়েন্ট তো নিয়মিতই কল পাই। সুতরাং যেটা করা হচ্ছে, একটা আশ্চর্যের বিষয় শুনবেন যে সরকার কিভাবে এগুলি করতে, আমি বলতেছি না যে আওয়ামী লীগ সরকার, বাংলাদেশ সরকার বলতেছি, যেটা হচ্ছে মনে করেন আমরা যদি এখানে সাইন করি, এই সাইনের বদলতে মিলিয়ন পাউন্ড ট্রানজ্যাকশন হতে পারে, কয়েক মিলিয়ন পাউন্ড ট্রানজ্যাকশন হয়, কোনো কোয়েশ্চেন আসে না। আমরা এখানে করলে সাথে সাথে লাইসেন্সও চলে যেতে পারে। এবার মাঝে মাঝে অনেকে ইউরোপ থেকে বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, নতুন বিভিন্ন থেকে বলে ভাই আপনাদের আইডি দেখান, আমাদের কিন্তু আইডি নাই। হ্যাঁ, তারপরে এখানে সবচেয়ে বেশি সফিস্টিকেটেড পেশা হচ্ছে সলিসিটার। হ্যাঁ, সেই ক্ষেত্রে যেখানে হয় যে আমরা সাইন দিলে যেহেতু মিলিয়ন পাউন্ড ট্রানজ্যাকশন হয়ে যায়, বাংলাদেশ সরকার আমরা সাইন করলে পাওয়ার অ্যাটর্নি আমেরিকা, রাশিয়া, হনুল্লু, ওয়ার্ল্ডের যত দেশ আছে সব দেশে হয়ে যায়। একমাত্র ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশ সরকার তারা বলছে পাওয়ার অ্যাটর্নি ব্রিটিশ সলিসিটারে দিলে হবে না, হাই কমিশনে দিতে হবে, হাই কমিশনের অফিসারে দিতে হবে। এটা কোন ধরনের নীতি? আমি সাইন করলে যদি অন্যান্য দেশের জন্য কি আপনারা দিতে পারেন? ওয়ার্ল্ড ওয়াইড কোনো হাই কমিশনের কোনো ইয়ে লাগে না, কোনো ধরনের কোনো কিছু নাই। ওয়ার্ল্ড ওয়াইড সলিসিটার সাইন যদি করে ওই যে ফরেন অফিসের মাধ্যমে, এটা আমেরিকায় বলে। আচ্ছা, হাই কমিশনের এই অপশন কি সবসময় ছিল নাকি? সব সময় ছিল, এটা 8-9 বছর আগে ছিল তো। 8 বছর না, 2-3 বছর হবে এটা। আরেকটু 2-3 বছর আগে কি মানে আপনারা নিজে করতে পারতেন? হ্যাঁ, 2 বছর আগে না, 5-6 বছর আগে, 8-9 বছর আগে, 5-6 বছর আগে করা যেত। এই বাংলাদেশের ক্ষেত্রে করা যেত, কিন্তু হঠাৎ করে তারা এখন পার্সন যেতে হবে হাই কমিশনে, কোনো সলিসিটার সাইন করলে হবে না। এখন আপনি মনে করেন স্কটল্যান্ডে একজন থাকে বা অনেক দূরে থাকে, আইল অফ ওয়েটে থাকে, একজন বৃদ্ধ লোক 80 বছরের, সে এখন হাই কমিশনে তাকে পার্সোনালি যেতে হবে। এটা সলিসিটার সাইন করে, এখানে সলিসিটার সাইন করলে কেন হবে না? এই যে একটা বার্তা কাজ করেছে, দ্বিতীয় এখন করছে আরেকটা যে বাংলাদেশি পাসপোর্ট লাগবে। হ্যাঁ, তাও আবার 5 বছরের জন্য ইস্যু করে। হ্যাঁ, 2-3 বছরের 5 বছরের জন্য বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করে, পেতে পেতে চলে যায় 8-9 মাস, কয়েক বছর পরে এটা এক্সপায়ার্ড হয়ে যায়। এখানে কোনো সলিসিটার মানে কোনো ধরনের অনিয়ম করলে লাইসেন্স থাকার কথা না। তাহলে হাই কমিশন অথচ হাই কমিশন চাইলে ট্রাস্ট করছে না তারা। না, আমি বাংলাদেশের আইন চেঞ্জ করে ফেলছে। আমি বলি যে হাই কমিশন চাইলে তো তারা অ্যাক্রিডিটেড কিছু ফার্ম করতে পারতো, অ্যাটলিস্ট 8-9টা ফার্ম যদি অ্যাক্রিডিটেড করে বলতো যে না ওনাদেরকে আমরা হাই কমিশন অনুমোদিত, হ্যাঁ যে অনুমোদিত, তখন তো অ্যাটলিস্ট ক্লায়েন্টরা বাঁচতো, যে অ্যাটলিস্ট এই 8-10টা ফার্মে যেতে পারতো। সেটা তো করছে মানে যেভাবে বিমান অ্যাপ্রুভ ট্রাভেল এজেন্ট, এইভাবে এটা দরকার নাই। এখানে তো সলিসিটার তো খুবই রেস্ট্রিক্টেড, সুতরাং আমরা যদি কোনো অনিয়ম করি, লাইসেন্স 1-2 ব্যাপার, মানে সামান্যতম যদি অনিয়ম হয়, এখানে লাইসেন্স প্রতিনিয়ত লাইসেন্স চলে যায়। হ্যাঁ, ছোটখাটো নিয়ম করলে, ইন্টেনশন যদি এমনও নজির আছে 100 পাউন্ড রেখে ফেলছে মানে অন্যায়ভাবে, তার লাইসেন্স চলে গেছে, তার 40 বছরের প্র্যাকটিস, 30 বছরের প্র্যাকটিস, এত কঠিন এই দেশে। সেইখানে বাংলাদেশ সরকার এখানে সলিসিটার সাইন করলে হবে না, এই আইন করে ফেলছে তারা। এটা গেল একটা 12টা। দ্বিতীয়টা হচ্ছে এখন বলতেছে যে আপনার বাংলাদেশের পাসপোর্ট লাগবে, ব্রিটিশ পাসপোর্ট দিয়ে তুমি সবকিছুই করছো, নো ভিসা দিয়ে করতেছো। আরেকটা জিনিস হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নির সাথে বাংলাদেশি পাসপোর্টের মানে সামঞ্জস্যটা কি? আপনি মনে করেন চিটাগাং পোর্টে আমার কলিগ একজন সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতেছে, উনি বললো যে চিটাগাং পোর্টে বিদেশি কোম্পানি তো অহরহ পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছে, তার জন্য তো বাংলাদেশি পাসপোর্টের প্রযোজ্য নাই। তো আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিবেন আপনার সম্পত্তি, আপনার নামে, আপনার আইডি চেক করবে, এখানে বাংলাদেশি পাসপোর্ট থাকতেই হবে কেন? এবং ভ্যালিড থাকতে হবে, ভ্যালিড থাকতে হবে। আপনার কাছে একটা, এবং আপনার কাছে আমার একটা জানতে ব্রিটিশ চাওয়া, পাসপোর্টে যদি নো ভিসা রিকোয়ার্ড থাকে, এটাই তো প্রমাণিত হয় না। আমি এটাই জানতে চাইছিলাম। আমার তো বাংলাদেশি পাসপোর্ট এখন নেই, ব্রিটিশ পাসপোর্টে আমি তো বাংলাদেশে গিয়ে আসলাম, হাই কমিশনে তো আমাকে নো ভিসা দিয়ে দিয়েছে 10 বছরের, তাহলে এই পাসপোর্ট দিয়ে কি আমি করতে পারবো না? কারণ এটা আমরা নো ভিসা রিকোয়ার্ড ফর ট্রাভেল টু বাংলাদেশ অর্থ এর মানে হচ্ছে আমি বাংলাদেশের নাগরিক নাগরিক হওয়ার হিসাবে কারণে স্বীকৃতি দেওয়ার কারণেই তো আপনার ভিসা লাগতেছে না। হ্যাঁ, তো আপনি ওই স্টাম্প যখন দিলেন, ওইটা দিতে তো আপনাকে প্রমাণ দেওয়া লাগছে, ওইটা যখন দিলেন তখন আবার ভ্যালিড বাংলাদেশের পাসপোর্ট লাগবে কেন?
এখন যদি আমার আচ্ছা মনে করেন দুবাইতে অনেক ইউকে এবং দেশের বাইরের লোক গিয়ে সেখানে ফ্ল্যাট কিনতেছে, তার্কিতে কিনতেছে, তারা যদি বলে তার্কির পাসপোর্ট লাগবে, তারা যদি বলে যে ইউনাইটেড আরব আমিরাতের পাসপোর্ট লাগবে, এটা আজগুবি না। মডার্ন ওয়ার্ল্ডটা কত অ্যাডভান্স, বাংলাদেশ আর মানে আমরা কি জন্য যাচ্ছি সহজ এবারে? জিনিসটা কন্ট্রোল করে ফেলবে আর কি। এখন তো মনে করেন গিভ অ্যান্ড টেক, লেনদেনের উপরে আপনি এভাবে চাপাইয়া রেখে আপনি কোনো কিছু আটকাতে পারবেন? তখন এই বিষয় নিয়ে আপনারা সম্পত্তি কিনবে বিক্রি করবে, এটার মধ্যেই তো নাজির ভাই, আপনাদের আইনজীবীদের এখানে সংগঠনও আছে এবং এই মোক্তারনামা কিংবা অ্যাটর্নির কাজটা তো আপনারাই করেন, যারা করতে চায় আপনাদের কাছে আসে। তো আপনারা কি গভর্নমেন্টের কাছে লিখছেন বা এখন তো আমাদের চেয়ে তো কমিউনিটি সংগঠন যারা হাই কমিশনকে বাবা দেয়, প্রতিটা অনুষ্ঠানে নিয়ে যায়, তারা কেন তুলে না এটা লয়ারদের? আমরা তো ব্রিটিশ ট্রেন লয়ার। না, আপনারা যখন কথা বলবেন সেটার গুরুত্ব তো না না, গুরুত্ব বলতে যারা হাই কমিশনার এখন করতে খুবই কম্পিটেন্ট হাই কমিশনার, বিভিন্ন সময় গিয়ে দেখি বিভিন্ন অনুষ্ঠানে একবারে তাকে বাবা দেওয়া হচ্ছে, রিসেপশন দেওয়া হচ্ছে। কিন্তু এই কমিউনিটি আমি দোষ বলতেছি না, কিন্তু আপনার কমিউনিটির বার্নিং ইস্যু, মানুষ পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারতেছে না, ব্রিটিশ বাংলাদেশি নাগরিক। ওইটার ব্যাপারে আপনি কয়েকদিন আগে দেখলাম যে ওই যে দ্বৈত নাগরিকের জন্য আর সার্টিফিকেট লাগবে না, বাবা দেওয়া হলো। কিন্তু আমার কোয়েশ্চন ছিল আপনি কোর্সলি তাকে বাবা দিবেন, কারণ এই আইনটা, এই নিয়মটা কবে শুরু হয়েছিল? আগে তো আওয়ামী লীগ সরকার ছিল, আগে বিএনপি সরকার ছিল, আগে জাতীয়বাদী সরকার ছিল, কোনো সময় তো দ্বৈত নাগরিকত্ব লাগতো না। এই গভর্নমেন্ট বা এই সরকার কয়েক বছর আগে এটা শুরু করে আবার এখন এটা বাদ দিছে। তাহলে তো প্রথমে আপনি ক্রিটিসিজম করতে হবে শুরু করার জন্য, এরপরে না বাদ দেওয়ার জন্য আমরা ধন্যবাদ দিই। একজন কলার আছেন, তো আপনি ফট করে ধন্যবাদ নিয়ে নিলেন আপনি। জি জি, যে এটা ধন্যবাদ দিতে তো অসুবিধা নেই, উনি যে ভালো কাজ করতে সেটার জন্য ধন্যবাদ। কিন্তু এই আইনটা আমাদেরকে দাবি জানাতে এই আইনটা দ্বৈত নাগরিকত্ব লাগবে, এটা শুরু হলো। আমার মনে হয় বিষয়টা হাই কমিশনার কিন্তু খুবই কম্পিটেন্ট, আপনি যেটা বলছেন এটা জিনিসটা তো নলেজে ভালোভাবে নিয়ে নলেজে আছে। এমনকি আমরা এও দেখেছি এই যে বৈধ পাসপোর্ট রাখবে, এক এক দেশে হাই কমিশনে এক এক ধরনের ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু আপনি যদি গুগল সার্চ করেন 4-5টা দেশে যদি হাই কমিশনে দেখেন, এক এক দেশে এক এক সিস্টেম করে রাখছে যে বৈধ পাসপোর্ট লাগবে, পাসপোর্ট লাগবে, বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতা আপনি যেটা বললেন, হাই কমিশন অনেক জিনিস চাইলেই যে রাতারাতি সেটা পরিবর্তন করতে পারবে, কারণ সেখানে টাকা থেকে সেগুলো করে দেওয়া হয় বা নিয়ম কিছু দেওয়া হয়। কিন্তু হাই কমিশন তো এখন লন্ডনের হাই কমিশনার এই পোস্টটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে 500,000 থেকে 1 মিলিয়ন ব্রিটিশ বাংলাদেশি বসবাস করে। সুতরাং এখানে তো ইফেক্টিভলি এবং কম্পিটেন্টলি দাবি দাওয়াগুলো তো ঢাকাতে পৌঁছাতে হবে। ওখান থেকে কি রেসপন্স আসলো আমরা তো বলতে পারি না, ওখানে যে রেসপন্স আসলো উনি তো এটা জানানো উচিত ছিল। আমার মনে হয় এটা এখন জানি না বলতে তো উনার তো একজন কলার আছেন, আমি কলারটা নিয়ে নিই, কলটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নাম? ভাই আমার নাম মুজিবুর রহমান। মুজিবুর রহমান সাহেব, জি বলেন। ও তারেক ভাই আর নাজির ভাইরে ধন্যবাদ দিলাম, আর আপনার তৌসির ভাইরেও ধন্যবাদ জানাইরা। জি জি, তাইসির মাহমুদ। ও তাইসির মাহমুদ ভাইরেও ধন্যবাদ জানাইলাম, বড় সুন্দর একটা টপিক নিয়ে আইসই যে আমরা এটা বার অফ অ্যাটর্নি দিতে হইলে বাংলাদেশি পাসপোর্ট লাগবো। ভাই আমরা তো যাতে বাঙালি, আমিও নিজে একজন বাঙালি। তো ইংলিশরা যদি আপনার আদারওয়াইজ নিন্দা জানুন মাইনে করেন না জানো, ইংলিশরা যদি বাদ মারে সে কয় এক্সকিউজ মি, জার্মানিরা বাদ মারলে কয় বিগে পার্ডন, আর আমরা কই আমি নাই তুমি। তো আমরা একটা স্বীকার করতে রাজি নাই। আসলে নাজির ভাই তারেক ভাই যেটা কইরা একবারে সত্য। ব্রিটিশ পাসপোর্ট আছে, নো ভিসা আছে, সব কিছু আছে, পাসপোর্ট দিয়ে তুই কলকাতা যাওয়া যায়, সবটা করা যায়। পাওয়ার অফ অ্যাটর্নি বাংলাদেশও গেলে 5টা স্তর মারে। পয়লা ডিসির অফিসে সাবমিট করা লাগবো, এরপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাইব, ওখান থেকে হাই কমিশনও ফোন দিব, এরপরে আবার সিলেট যাইব বা ঢাকা যাইব ডিসির অফিসও, এরপরে সাব রেজিস্ট্রারের অফিসে যাওয়ার বাদে সাব রেজিস্ট্রারের সামনে পোস্টটা গিয়ে রেজিস্ট্রেশন হইব। খার জায়গা খেয়ে দে সাব রেজিস্ট্রার কেউ দেয় বই দিয়ে এবারে জানে না খার জায়গা রেজিস্ট্রারি করে এখানেও তার নামে রেকর্ড আছে না নাই, তার নামে বর্তমান জরিপর যে একটা ফাইনাল ভোটটা হয়েছে না না, এটা আইডেন্টিফাই করতে পারে না। এটা আইডেন্টিফাই করাটা বাংলাদেশি পাসপোর্ট লাগবো পাওয়ার অফ অ্যাটর্নি, নাইলে পারতো না। মুজিবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট মুজিবুর রহমান সাহেব, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি এই যে জটিলতা, এটা নিয়ে কোনো হাই কমিশনে
কারোর সাথে কথা বলেছেন কখনো বা এটি কারেরাতে কথা রে ভাই ইনো সারা বাংলাদেশের যত বড় বড় নেতা আওয়ামী লীগ বিএনপি এই কমিউনিটি এরা কিওর দেয় আর মিডিয়া বল আপনারা কেন ওই যে আপনারা যে টিভি হইলো টিভি 1 নিউজ টিভি 1 চ্যানেল এটিএন বাংলা এনটিভি আইওন টিভি আপনারা মিডিয়া বল আপনার তো আগে আসলা আমার নতুন দিনও আপনারা নতুন দিন জনমল সুরমা কিতাব লন্ডন বাংলা এটা অলদা মিডিয়া জল উঠাইতে পারেন না থ্যাংক ইউ মিডিয়া মিডিয়া আপনারা জোর উঠান এরপরে সেটা মিডিয়া কভার করবে। মুজিব ভাই আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমার মনে হয় কমিউনিটি থেকে আগে সেটি নিয়ে কথা বলতে হবে, এরপরে মিডিয়া জোর উঠবে। মিডিয়া কিন্তু জোর আগে উঠে না, কমিউনিটি থেকে তুলতে হয়। নাজির ভাই আপনি? না, অ্যাডভোকেট মুজিবুর রহমান সাহেব অত্যন্ত দক্ষ এবং কমিউনিটি লিডার, খুব যৌক্তিক কথা বলেছেন। আমি একটা জিনিস শেয়ার করি, ওই যে অনেক মানে মাছ টকড এনআইডি কার্ডের ব্যাপারে আমরা শুনলাম যে এনআইডি কার্ড লাগবে, এনআইডি কার্ড জরুরি, এই সেই। কিন্তু এনআইডি কার্ড বানানোর পরেও কি বাংলাদেশে প্রবাসীদের বিড়ম্বনা শেষ আছে? ইদানিং আমি দেশ সফরে দেখলাম যে আমার নিকটাত্মীয় একজন রেজিস্ট্রি করতে যাবেন একটা দলিল, তো চাওয়া হলো এনআইডি কার্ড। বলো না এনআইডি কার্ড দিলে হবে না, আপনাকে টিন নম্বর দিতে হবে। মানে টিন হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন এটা নম্বর। কি আসলে লাগে না সেইটা যে তখন আমি বলছে? একটু আর বাড়িয়ে বললাম যে এটা টিন নম্বর কেন লাগবে? আচ্ছা আর কিছু লাগবে বলে, আরোটা লাগবে, সেটা ট্যাক্স রিটার্ন লাগবে। Right. আমরা যে পাগল নাকি, উনি তো দেশের বাইরে থাকে, উনার কেন ট্যাক্স রিটার্ন লাগবে? উনি তো দেশে কোনো ইনকাম করেন না, তার কোনো আয় নাই সেখানে, সেখানে টিন নম্বর কেন লাগবে, ট্যাক্স রিটার্ন কেন লাগবে? ওই স্যার তাহলে কোনো কিছু দেওয়ার দরকার নেই, ওই যে 20 পাসপোর্টটা দিয়ে দেন। Right. ওই 20 পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রি হলো। তাইলে এই যে এনআইটি কার্ডের ব্যাপারে যে এত না, এগুলো যারা দাবি করছে যে এটা সেটা তাহলে তো আইনে নেই, সে তার ইচ্ছা মতো সেগুলো না, করছে। কিন্তু এই তো কয়লানির উপর উদ্দেশ্যে। থেকে কড়া করে কেন নির্দেশনা আসে না? কেউ একজন বলছে যে উপর লেভেলে কারো ওই যে সম্পত্তি আছে, তো একজন বিদেশে আছে যে বাংলাদেশি পাসপোর্ট বানাবে না বলে একটা সার্কুলেশন দিয়ে দিছে, উনি আর বাংলাদেশি পাসপোর্টও বানাবে না, সম্পত্তিও নিতে পারবে না। এই ধরনের হয়েছে অনেকের ধারণা যে প্রবাসে আসো দেশেরটাও খাওয়া প্রবাসেরটাও খাওয়া, এটা হবে না, প্রবাসে আসো বাংলাদেশের সহায় সম্পত্তি সব ভুলে দাও। এই ধরনের অ্যাটিটিউড কিন্তু অনেকেরই আর আছে। সবচেয়ে বড় কথা, উপর থেকে ক্লিয়ার নির্দেশনা নাই তো, অনেক সময় ফাঁকফুকর রাখা হয়, আর ওইগুলোর উপর ভিত্তি করে সাধারণ একজন পাবলিক গিয়ে চ্যালেঞ্জ করতে পারবে, তখন তো ওই যে তার কাজ করা দরকার, তখন ওই যে স্পিড মানি ঘুষ টুস দিয়ে কাজটা করে আসে। এই যে বাংলাদেশি পাসপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে, এর কারণে অনেক প্রবাসী সম্পত্তি ব্যাহত হবে, এতে সন্দেহ নাই। ওই বাংলাদেশের পাসপোর্ট বানানো তো ইজি না, আপনি পাসপোর্ট দিলেন হুট করে তা না, তার জন্য আপনাকে অনেক লেফট রাইট করতে হবে। এবং এতে হিতে বিপরীত হচ্ছে, আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে তো কিছু নাই বলি পাসপোর্ট করা তো আরো হার্ড না। এখন মনে করেন পাওয়ার অফ অ্যাটর্নি একটা দিবে ছোট্ট জায়গার জন্য, কিন্তু যখন দেখছে এই জটিলতা, তখন বাংলাদেশে গিয়ে সম্পূর্ণ সম্পত্তি বিক্রি করে দিচ্ছে। তো এটা কি আপনার লাভ হলো না ক্ষতি হলো দেশের? তো আপনি কাকে আটকাবেন? এইটা তো মনে করেন বাংলাদেশে প্রবাসীদের জন্য অনেক কিছু করা হয়, আসলে অনেক ক্ষেত্রে কোনো ধরনের হেল্পই করা হয় না, যত জটিল করা যায় কঠিন করা যায় এটাই। আর বিশেষ করে আমি বলতেছি না যে মন্ত্রী পর্যায়ে হয়, এটা ওই সচিব বা কর্মকর্তা লেভেলে অনেক কিছু হয়ে যায় হুট করে। আমি বলবো যে আপনি বাংলাদেশের রাজ্যকে একবার ঘুরিয়ে আসেন, যেই বিদেশ থেকে যাবেন, দেখেন যে বাংলাদেশ কিভাবে চলছে। আপনি তো ঘুরে আসছিলেন। আমার অভিজ্ঞতা আছে 2-3 জন্য বললাম যে বাংলাদেশ কিভাবে চলছে। একটা ওই যে মিউনিসিপ্যালিটি অফিসে, পৌরসভা অফিসে অথবা রাজকোর অফিসে একবার ঘুরে আসেন, দেখবেন যে বাংলাদেশ কিভাবে চলে। আমরা সবচেয়ে জটিলতা কাকে বলে, স্পিড মানি কাকে বলে, আর ঘুষ দুর্নীতি কাকে বলে, এগুলো অনেক তো লম্বা লম্বা কথা বলা যায়, কিন্তু ওইখানে গেলে পরে বুঝতে পারবেন যে স্পিড মানি কি লাগেই সব কাজে বাংলাদেশে। আমি তো বললাম যে চ্যালেঞ্জ দিয়ে বললাম যে কোনো সাধারণ মানুষ রাজক থেকে পয়সা ছাড়া, কোনো সাধারণ মানুষ তো বড় কথা নয়, ইভেন পাওয়ারফুল মানুষও মানে স্পিড মানি ছাড়া যে রাজক থেকে এই যে বললাম যে অনুমতি নিয়ে আসতে পারবে, আই কান্ট বিলিভ। থ্যাংক ইউ নাজিব ভাই। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আসলে সময় চলে গেছে, কোন দিকে গেল আমরা বলতেই পারি না। তারেক ভাই? যেটা হচ্ছে আমার যেটা মনে হয় পাওয়ার অফ নিয়ে যেহেতু কথা আসছে, আমরা মনে হয় কমিউনিটি পর্যায়ে বিশেষ করে সকলে এটা করা উচিত, এবং এটা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্রায় প্রবাসীর উপরে পড়ে, অনেক ধরনের ক্ষতি হবে। পাওয়ার অফ যদি না হয়, মানুষ বাংলাদেশে যাবে না, অনেক সহায় সম্পত্তি বাংলাদেশে থাকলে এখানকার তার ছেলেমেয়েরাও যাবে,
ইয়ে বা ওইখানে দেখতে চাইবে, দাদা বাড়ি দেখতে যাইবে, নানা বাড়ি দেখতে যাবে, সবগুলো আস্তে আস্তে মানে বন্ধ হয়ে যাবে। হাইকমিশনের কথা বলা উচিত। হাই কমিশনও করা উচিত, প্রায় এখানে মন্ত্রী টন্ত্রী প্রায়ই আসেন, এদেরকে এগুলি বলা আস্তে আস্তে বলা উচিত। অ্যাটলিস্ট কেউ যদি মিটিংয়ে উত্থাপন করে যে আমরা এটা চাই না, আমাদের আইডি দেখাও, আমরা বলছি না আমাদের আইডি যদি না থাকে দিবেন না, জি। কিন্তু এই যে কম্পালসারি বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে, বৈধ পাসপোর্ট থাকতে হবে, এটা করে বঞ্চিত করা হয় না। এবং এটার তাও যদি এখন বুঝতে পর্যন্ত- পারে- তার এক্সপায়ার পাসপোর্ট হইলেও তো সেদের হ্যাঁ, বাংলাদেশি এখন নাগরিক এটা তো প্রমাণ করে। এখন পর্যন্ত যৌক্তিক কোনো ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে দেওয়া Thank সম্ভব you. হয় নাই যে আইডি হিসাবে ব্রিটিশ পাসপোর্টের পরিবর্তে বাংলাদেশি পাসপোর্ট অনেক কেন লাগবে? ধন্যবাদ তারেক ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সময় একেবারে শেষ। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং ব্যারিস্টার নাজির আহমদ আপনাকে অনেক ধন্যবাদ। টাকা ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে। বাংলাদেশি পাসপোর্ট ছাড়া, বাংলাদেশি বৈধ পাসপোর্ট ছাড়া এক্সপায়ার হলে হবে না বাংলাদেশে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি করতে পারবেন না। বাংলাদেশ হাই কমিশনে গিয়ে আগে পাসপোর্ট করতে হবে। এখন কথা হচ্ছে, যদি আপনার ব্রিটিশ পাসপোর্টে নো ভিসা থাকে, নো ভিসা মানেই হচ্ছে আপনি বাংলাদেশি নাগরিক, এই জন্য আপনাকে নো ভিসা দেওয়া হচ্ছে। সুতরাং আপনার যদি নো ভিসা থাকে তাহলে আপনি সেটি কেন পারবেন না। এটা নিয়ে অ্যাকচুয়ালি কমিউনিটি সংগঠনগুলো কথা বলা উচিত, বিশেষ করে হাই কমিশনে দাবি জানানো উচিত। বাংলাদেশের মন্ত্রী এমপিরা আসলে তাদের কাছে দাবি জানানো উচিত। এটির বড় উঠে থাকার সমস্যা, কারণ এই সমস্যার সমাধান না হলে বাংলাদেশ মানুষ বিনিয়োগ কমে তার যাবে। সহায় সম্পদ এখান থেকে বিক্রি করতে পারবে না, কিনতে পারবে না, এবং বাংলাদেশের বিনিয়োগও কমে যাবে। আমরা অনুষ্ঠানের আজকে একেবারেই শেষ পর্যায়ে বিদায় নিতে হবে আজকের মতো। দেখা হবে আগামী সপ্তাহে একই সময় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।